আমরা চলে এসেছি উজ্জয়নের মহাকাল বাবাকে দর্শন করতে। ভারতবর্ষের মধ্যপ্রদেশ রাজ্যের পশ্চিম ভাগে রয়েছে প্রাচীন মন্দির নগরী উজ্জয়িনী। এখানে রয়েছে ভগবান শিবের 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে এক এবং অন্যতম দক্ষিণমুখী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। এখানে মহাদেব কালেরও কাল মহাকাল স্বরূপে বিদ্যমান রয়েছে। ভোরবেলা মহাকাল বাবার পূজা শুরু হয় জলাভিষেক দিয়ে। এরপর দুধ, ঘি ইত্যাদি পঞ্চামৃত দিয়ে স্নান করার পর বাবা শৃঙ্গার হয়। এরপর শুরু হয় বাবার ভস্য আরতি, যা প্রায় সকাল 4টে থেকে 6টার মধ্যে হয়ে থাকে। প্রকৃতির সমস্ত জীবের শেষ পরিণতি হলো ভস্য এবং তা দিয়েই হয় ভস্য আরতি। এই ভস্যের সঙ্গে সম্পর্ক রয়েছে মহাকাল বাবার সাথে। আগে এই ভস্য আসতো শ্মশান থেকে, কিন্তু এখন অশ্বত্থ, পলাশ, কুল, অমলতাস প্রভৃতি গাছের ডাল ও গোবর থেকে তৈরি ঘুঁটে পুড়িয়ে ভস্য তৈরি করা হয়। এখন যেটি দেখছেন এটি হলো বড় গণেশ মন্দির। মহাকাল বাবাকে দর্শন করার আগে বড় গণেশকে দর্শন করে যাবেন। এই ভস্য আরতি দর্শনের টিকিট অনলাইন কাটতে পারেন। এর জন্য মহাকালেশ্বর মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইট শ্রীমহাকালেশ্বর.com থেকে, যেখানে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 9টার মধ্যে বুকিং করতে পারে। এখানে 15 দিন আগে থেকে স্লট বুকিং করা হয়। এখানে বুকিং এর জন্য আপনার যে কোনো একটি আইডি প্রুফ ও একটি স্ক্যান ফটো চাই। এই টিকিটের মূল্য হলো 200 টাকা জনপ্রতি। এছাড়াও আপনি যদি অফলাইন বুকিং করাতে চান, তাহলে মন্দিরের 1 নাম্বার গেটের কাছে ভারত মাতা মন্দিরের নিচে একটি কাউন্টার থেকে প্রতিদিন সকাল 7:30 থেকে শুরু করে 9টা পর্যন্ত অফলাইন রেজিস্ট্রেশন করা হয়। কিন্তু এই রেজিস্ট্রেশনের জন্য লাইন পড়ে আগের দিন রাত 9টা 9:30 থেকে। যেদিন আরতি দেখতে চাইছেন তার একদিন আগে কাউন্টার থেকে রেজিস্ট্রেশন করাতে হবে। যেদিন ভস্য আরতির টিকিট কনফার্ম পাবেন, সেদিন সকালের আরতি দেখার জন্য আপনাকে লাইন দিতে হবে আগের দিন রাত 9টা 9:30 থেকে। কারণ এক্ষেত্রে যত আগে যেতে পারবেন তত কাছাকাছি নন্দী হলে বসার জায়গা পাবেন। এখানে বলি, মন্দিরের ভিতরে ফটোগ্রাফি এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষের তরফ থেকে দর্শনার্থীদের জন্য ফ্রি মোবাইল রাখার লকারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মন্দিরের বাইরে ফ্রিতে জুতো জমা রাখার ব্যবস্থা আছে। এখানে বলি, এই মহাকাল মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একটি অভিনব প্রচেষ্টা হলো ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ভক্তদের একেবারে গর্ভগৃহে বসে ভস্য আরতি দেখার মতো অনুভূতি প্রদান করা। মন্দির চত্বরে অনেক জায়গায় ভিআর কাউন্টার আছে, সেখান থেকে আপনারা টিকিট পেয়ে যাবেন। 150 টাকা और 500। भैया 150 और 500 में फ़र्क कितना है? फर्क है 150 वाला देखेंगे आप स्टैंडर्ड में नॉर्मल डिवाइस में, ये जो हमारे देख रहे हैं ऐसा है। इसमें आपको 8 मिनट का रहता है, 6K की क्वालिटी रहती है। इसमें आपको सारी चीज़ें घर के पट से खुला दिखाई देती है। जो ये रहता है हमारा प्रीमियम वाला, इसमें आपको 15 मिनट का वीडियो मिलता है, 8K की क्वालिटी मिलती है। ये जो अभी अपडेटेड वर्जन है ना मेटा का, उसमें दिखाता है। इसमें आपको पूरी सारी चीज़ें गर्भगृह के अंदर से दिखाई गई है। पूरा जो वहाँ पे मंत्र उच्चारण होती है ना, सारी चीज़ें आपको साउंड भी आता है कि जैसे वहाँ पे मंत्र बोलते हैं। अच्छा अच्छा, मतलब वहाँ रहने से जैसा होता है और वैसा? आपको ऐसा फील कर पाएंगे कि आप गर्भगृह में बैठे होंगे, वहाँ से बस मार जाते हैं। अच्छा। মহাকালেশ্বর মন্দির সকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। মূল মন্দিরে বাবাকে দর্শনের 3 ধরনের পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো ফ্রি দর্শনের লাইনে গিয়ে দর্শন করতে পারেন, যেখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে, ভিড় থাকলে সময়টা বাড়তেও পারে। এরপর হলো 250 টাকা মূল্যের ভিআইপি দর্শন বা শীঘ্র দর্শন, যার টিকিট মহাকাল মন্দির আসার রাস্তায় বড় গণেশ মন্দিরের কাছে কাউন্টার থেকে পেয়ে যাবেন। এক্ষেত্রে 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যে আপনি মহাকাল জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন। কিন্তু জেনারেল লাইনে যেখান থেকে বা যত দূর থেকে দর্শন করতে পারবেন, এক্ষেত্রেও দর্শনটা সেখান থেকেই হবে। অপর আরেকটি ভিআইপি দর্শন হলো গর্ভগৃহ দর্শন, যার মূল্য জনপ্রতি 1000 টাকা ও দুজনে 1500 টাকা। এই দর্শনের লাইনে দাঁড়িয়ে গর্ভগৃহে ঢুকে 5 থেকে 7 মিনিট সময় পেয়ে যাবেন, যার মধ্যে ভালো করে আপনি দর্শন ও পূজন করতে পারবেন। এক্ষেত্রে যে কোনো বয়সের ছেলেদের জন্য ধুতি ও উত্তরীয় পরতে হবে এবং মেয়েদের জন্য শাড়ি হলো আবশ্যক। এখানে শাড়ি কিনতে পাওয়া যায় না, তাই সেটা আপনাকে বাড়ি থেকেই আনতে হবে। ধুতি এখানে বাইরে কিনতে পাবেন ও ভাড়াতেও নিতে পারেন। গর্ভগৃহ দর্শনের ক্ষেত্রে সকাল 6টা থেকে 12:30টার মধ্যে আপনি গর্ভগৃহের ভিতরে প্রবেশ করে বাবার মাথায় জল ঢালতে পারবেন এবং স্পর্শ করতে পারবেন। এর মধ্যে সকাল 7টা থেকে 8:30 এবং সকাল 10টা থেকে শুরু করে 11:30 পর্যন্ত গর্ভগৃহে প্রবেশ বন্ধ থাকে। কিন্তু এই সময় সাধারণ ফ্রি দর্শন ও 250 টাকার শীঘ্র দর্শন চলতে থাকে। অন্যদিকে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আবার গর্ভগৃহ দর্শন করতে পারবেন। কিন্তু সেই সময় যেহেতু বাবার শৃঙ্গার হয়, তাই সেই সময় বাবার মাথায় জল ঢালতে পারবেন না, শুধু গর্ভগৃহতে থেকে দর্শন করতে পারবেন। মন্দিরের ভিতর দর্শন সেরে মন্দির চত্বরে আরো কয়েকটি মন্দির দর্শন করে বেরিয়ে আসুন মহাকালেশ্বর করিডোরে। নতুন তৈরি হওয়া এই করিডোর দেখে আপনি অভিভূত হবেন। চলুন এই করিডোর ঘুরতে ঘুরতে এই মহাকালেশ্বর মন্দির ও উজ্জয়িনী সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানাই।
আবহমান কাল থেকে উজ্জয়িনী সনাতনী জৈন বৌদ্ধ ধর্মের মানুষদের আধ্যাত্মিক ও আস্থার কেন্দ্র ছিল। ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় উজ্জয়িনী আনুমানিক খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে নিজের অস্তিত্ব ধরে রেখেছে। সেই সময় ভারতবর্ষ 16টি মহাজন পদে বিভক্ত ছিল, যার একটি ছিল অবন্তী, যার উত্তর ভাগে রাজধানী ছিল উজ্জয়িনী ও দক্ষিণ ভাগে রাজধানী ছিল মাহিষ্মতি। সেই সময় উজ্জয়িনীতে রাজত্ব করতেন রাজা চণ্ডপ্রদ্যুৎ, যিনি সে সময় রাজপুত্র কুমার সেনাকে দিয়ে মহাকাল মন্দিরে সৌন্দর্য বর্ধন করান। অর্থাৎ উজ্জয়িনীর ইতিহাসেরও বহু আগে থেকে এখানে রয়েছেন মহাকাল। পৌরাণিক কাহিনী অনুযায়ী ধূষণ নামক এক অসুর বধের জন্য মহাদেব এখানে মহাকাল রূপে অবতীর্ণ হন ও শেষে জ্যোতির্লিঙ্গ রূপে স্বয়ম্ভু হন। ধরা হয় ত্রিদেবের মধ্যে প্রজাপতি ব্রহ্মা এই মহাকাল মন্দির স্থাপন করেন। ইতিহাস বলছে খ্রিস্টের জন্মে 273 বছর আগে উজ্জয়িনীতে সম্রাট অশোকের রাজত্ব ছিল, যিনি উজ্জয়িনীর উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এরপর খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে শকদের পরাস্ত করে মালব অধিকার করে উজ্জয়িনীর রাজত্ব ভার নেন রাজা বিক্রমাদিত্য। তিনি উজ্জয়িনীতে 135 বছর রাজত্ব করেন। তার রাজসভায় নবরত্ন মহাকবি কালিদাস তার রচিত মেঘদূত গ্রন্থে উজ্জয়িনীকে এক টুকরো স্বর্গের মতো তুলনা করেছেন। সেই সময় চালু হওয়া বিক্রম সম্বত আজ হিন্দি ক্যালেন্ডার হিসেবে প্রচলিত আছে। এই মন্দির একসময় অনেক বড় আকারে থাকলেও বিশেষত 1235 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের উজ্জয়িনী আক্রমণকালে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। মন্দির ধ্বংস করা হয়, গর্ভগৃহে শিবলিঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। সেখানে থাকা রাজা বিক্রমাদিত্যের সোনার মূর্তি তুলে নিয়ে যাওয়া হয়। জ্যোতির্লিঙ্গকে উপড়ে শিপ্রার জলে ফেলা হয়, যা পরে আবার যথাস্থানে স্থাপন করা হয়। এরপর 18 শতকে মারাঠা সিন্ধিয়ারা পর্যায়ক্রমিক যুদ্ধ বিধ্বস্ত উজ্জয়িনীকে নতুন রূপ দেন। আজ আমরা গোটা উজ্জয়িনীতে যা মন্দির দেখি তার প্রায় সবগুলোই এই সিন্ধিয়াদের রাজত্বে তৈরি করা হয়েছে বা পুনঃসংস্কার ঘটেছে। 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি স্বয়ং মহাকালেশ্বর এখানে বিদ্যমান, তাই এই স্থানকে পৃথিবীর নাভিমণ্ডল বা কেন্দ্রবিন্দু ধরা হয়। এই মন্দিরের চূড়ার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গিয়েছে, তাই প্রাচীনকাল থেকে এই স্থান জ্যোতির্বিদ্যা ও কাল গণনার পীঠস্থান। একসময় বিক্রমাদিত্যের রাজসভায় প্রায় 16 জন জ্যোতির্বিদ ছিলেন গণনাকার হিসেবে। বর্তমান সময় আন্তর্জাতিক তারিখ ও সময় গণনার জন্য গ্রিনিচ মানমন্দিরে যে স্থিতি আছে, সেই সময় সেই স্থান উজ্জয়িনীর ছিল। উজ্জয়িনীতে এসে কোনো নেতা, মন্ত্রী, প্রশাসনিক ব্যক্তিরা রাত্রিযাপন করতে পারেন না। স্থানীয় কিংবদন্তি যে এই রকম সর্বোচ্চ ব্যক্তিত্ব কেউ উজ্জয়িনীতে রাত্রিবাস করলে তার সেই ক্ষমতা তার হাত থেকে চলে যায়। আবার এও কথিত আছে উজ্জয়িনীতে কেউ কোনোদিন কোনো অনৈতিক কাজ বেশি দিন চালাতে পারে না, কারণ এখানকার সর্বের সর্বা হলেন মহাকাল স্বয়ং। তিনি সবাইকে রক্ষা করেন ও তিনি সবার উপরে রয়েছেন। দিনের বেলায় মহাকাল মন্দিরের যে করিডোর, ওটার একটা অন্যরকম রূপ থাকে, কিন্তু সেই করিডোরটারই রাতের বেলা একটা এত সুন্দর, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো মহাকাল মন্দিরের করিডোরটা এতটাই বড় যে পায়ে হেঁটে অনেকেরই ঘুরতে অসুবিধা হয়। তো সেই জন্য এখানে মন্দিরের তরফ থেকে ব্যাটারি গাড়ি, মানে যেরকম আমরা যেগুলোকে টোটো বলে থাকি, তার ব্যবস্থা করা হয়েছে, যেটা ফ্রি অফ কস্ট মন্দির থেকেই তোমাদের নর্মালি নিয়ে যাবে আবার নিয়ে আসবে। তো তোমরা যদি পায়ে হেঁটে ঘুরতে, করিডোরটা তোমরা পায়ে হেঁটে ঘুরতে যদি তোমাদের যদি কষ্ট হয়, তাহলে তোমরা সেটার ব্যবস্থা মানে সেটাতে করে যেতে পারো। কিন্তু আমি সাজেস্ট করব তোমরা যদি একটু কষ্ট করে করিডোরটা যদি পায়ে হেঁটে যাও, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। কারণ টোটো করে গেলে নর্মালি তোমাকে চাপাতে চাপাতে নিয়ে চলে যাবে, বাট যদি পায়ে হেঁটে যাও তোমরা প্রত্যেকটা জিনিস জায়গায় দাঁড়িয়ে সুন্দর করে দেখে সেটা অনুভব করতে পারবে। তো মহাকাল মন্দির এলে মহাকাল মন্দিরের করিডোরটা তোমরা কিন্তু রাতের বেলা একবার হলেও ঘুরে যেও, অপূর্ব সুন্দর লাগে।